আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। অষ্টম, নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাস্তব সংখ্যা। তো আমরা প্রথমে আমাদের জানতে হবে বাস্তব সংখ্যাটা আসলে কী জিনিস। তো বাস্তব সংখ্যা এমন একটি সংখ্যা, বাস্তব মানে কি বুঝি আমরা? বাস্তব মানে হচ্ছে যে সংখ্যা নিজস্ব একটা মান আছে, যার নিজস্ব একটা অস্তিত্ব আছে। আর যদি আমরা বলি তাহলে অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা নিজস্ব কোনো মান নেই, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। যদি আমি এখানে একটা সংখ্যা লিখি, আমি লিখলাম 9, তাহলে আমরা জানি 9 অবশ্যই একটা বাস্তব সংখ্যা, কারণ 9-এর একটা নির্দিষ্ট মান আছে। তো আসলে যদি অবাস্তব সংখ্যাটা আমরা না জানি, সেই ক্ষেত্রে কিন্তু বাস্তব সংখ্যাটা আমরা বুঝতে পারি। তো আমি একটা সংখ্যা যদি এখানে লিখি, আমি লিখলাম √-3। তো আমরা এই সংখ্যাটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে দেখব এটার নির্দিষ্ট কোনো বাস্তব মান পাওয়া যাবে না। এই সংখ্যাটার নির্দিষ্ট কোনো মান আসবে না, এটা ম্যাথ এরর আসবে। তাহলে এই রকম যে সংখ্যাগুলো আসলে এমন এক ধরনের সংখ্যা যেগুলোর নিজস্ব কোনো মান নেই, সেই সংখ্যাগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। এবং এই অবাস্তব সংখ্যা যদি আমরা বাদ দিই, অবাস্তব সংখ্যা বাদ দিলে বাকি যত সংখ্যা আছে সবগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। তো আমরা জানি বাস্তব সংখ্যা, বাস্তব কথাটির ইংরেজি কি? রিয়েল। রিয়েল। রিয়েল মানে হচ্ছে বাস্তব, আর সংখ্যা ইংরেজি কি? নাম্বার। রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। তো আশা করি বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আমাদের সবার প্রথম এই অধ্যায় থেকে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করি। তো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক কথা বলতে আমরা এমন এক ধরনের সংখ্যাকে বুঝি, যদি আমরা বলি একটা স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ বলতে কি বোঝায়? আমাদের পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ আছে। কারো হাত আছে বা কারো হাত নেই, কারো চোখে দেখে না, অন্ধ, কেউ কানে শোনে না। তো যারা হাত নেই, যারা চোখে দেখে না, যারা কানে শোনে না, আমরা তাদেরকে কী বলি? আমরা তাদেরকে বলি প্রতিবন্ধী। আমরা তাদেরকে কী বলি? প্রতিবন্ধী। তো আমাদের স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো কিন্তু খেয়াল করি। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি 1, 2, 3, 4, 5, 6 এভাবে যদি সংখ্যাগুলো লিখে যায়, তাহলে এই সংখ্যাগুলোকেই কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি আকারের সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো আসলে স্বাভাবিক সংখ্যাটা আমাদের আরো অনেক ভালোভাবে বোঝা উচিত। আমি যদি এই সংখ্যাগুলো থেকে যদি 3 বাদ দিই, আমি এটা রাখলাম না, তাহলে এখানে কি আর স্বাভাবিক থাকলো না? স্বাভাবিক থাকতে গেলে অবশ্যই আমাদের এই 2-এর পরে যে সংখ্যাটা সেটা কিন্তু থাকা যাবে। কারণ একটা মানুষের যদি হাত না থাকে, সে কি স্বাভাবিক মানুষ হবে? হবে না। তাহলে এখানে এই সংখ্যাটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে স্বাভাবিক হতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে। একটা নির্দিষ্ট নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী সংখ্যাগুলো থাকতে হবে। যদি সিরিয়ালটা ভেঙে যায়, তাহলে কিন্তু আর স্বাভাবিক সংখ্যা হবে না। তো আমরা এখানে যদি 3 ডাবল লিখে দিই, তাহলে কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা হচ্ছে। তো আমাদের এই জায়গাটা একটা বিষয় লক্ষ্য করতে হবে। আমরা যদি কখনো এইভাবে যদি একটাকে বাদ দিয়ে যদি 2 থেকে শুরু করি, তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা হবে? হ্যাঁ, এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। কারণ অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। স্বাভাবিক সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। যদি আমরা 2 থেকে কোনো সংখ্যা লেখা শুরু করি, তাহলে অবশ্যই 2-এর পরবর্তী যতগুলো সংখ্যা আছে সবগুলো থাকতে হবে, তাহলেই সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে। যদি আমরা 5 বাদ দিই, তাহলে কিন্তু সেটা স্বাভাবিক সংখ্যা হবে না।
তো তাহলে স্বাভাবিক সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এবং অবশ্যই সিরিয়াল থাকতে হবে। আমরা যদি কখনো এইভাবে সংখ্যা লিখি 2, 4, 6, 8, 10 এই জায়গায় আমি যে সংখ্যাটা লিখছি এটা কি স্বাভাবিক সংখ্যা হবে? এটাও অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, কারণ আমি এই জায়গায় যে সংখ্যাগুলো লিখছি এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কিন্তু কি নিয়ম মানছে? এই জায়গায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা 2 করে বাড়ছে, অর্থাৎ আমি যে সংখ্যাগুলো লিখছি এখানে সবগুলোই জোড় সংখ্যা। সবগুলো কি সংখ্যা? সবগুলো এখানে জোড় সংখ্যা। আমি যদি এখানে হঠাৎ করে 6 এর পরে যদি আমি 7 লিখে দিই তাহলে কিন্তু আর স্বাভাবিক থাকলো না। অর্থাৎ আমরা যদি এখানে জোড় সংখ্যাগুলোকে ধরে নিই এরা মুসলমান, এবং একইভাবে যদি আমরা লিখি 1, 3, 5, 7, 9 ইত্যাদি, আমরা যদি ধরে নিই যে এগুলো হিন্দু আর এগুলো মুসলমান, তাহলে সেই ক্ষেত্রে যদি কখনো মুসলমানের মধ্যে একটা হিন্দুকে নিয়ে আসি অথবা এই হিন্দুদের মধ্যে যদি আমি একটা মুসলমানকে নিয়ে আসি তাহলে কিন্তু আর নির্দিষ্ট কোনো নিয়ম মানল না। অর্থাৎ এখানে আর স্বাভাবিক থাকলো না, এখানে আর স্বাভাবিক থাকলো না। তাহলে স্বাভাবিক হতে হলে অবশ্যই কী হতে হবে? অবশ্যই সংখ্যাগুলো জোড় সংখ্যা হতে হবে, অথবা সবগুলো বিজোড় সংখ্যা হতে হবে, অথবা সবগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম সিরিয়াল হতে হবে। ফলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। তো আমরা আরেকটা উদাহরণ দিই। আমি যদি কখনো এইভাবে সংখ্যা লিখি 2, 3, 5, 7, 11, এটা কি স্বাভাবিক সংখ্যা হবে? হ্যাঁ, এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, কারণ আমাদের দেখে মনে হচ্ছে যে এখানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এলোমেলো আছে। আবার দেখা যাচ্ছে 7 পরে 9 হওয়ার কথা, সেটা নাই, 11 লিখছি। তাহলে এটা কিভাবে স্বাভাবিক? এটাও স্বাভাবিক সংখ্যা, কারণ এই সংখ্যাটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমি লিখছি। প্রত্যেকটা সংখ্যা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। নিয়মটা কি? এখানে আমি যতগুলো সংখ্যা লিখছি সবগুলোই মৌলিক সংখ্যা। কি সংখ্যা? সবগুলোই মৌলিক সংখ্যা। 2 একটা মৌলিক সংখ্যা, আমরা জানি 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা, এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর এমন কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক হবে। শুধুমাত্র 2 এমন একটা জোড় সংখ্যা, সেটা মৌলিক সংখ্যা। তো 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমি যে সংখ্যাগুলো লিখছি সবগুলোই মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা লেখার সময় আমি কোনো সংখ্যা বাদ দিচ্ছি এখানে? দেখেন 2 অবশ্যই একটা মৌলিক সংখ্যা, এবং 2 এর পরে যে মৌলিক সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3, 3 এর পরে যে মৌলিক সংখ্যা সেটা 5, 5 এর পরে যে মৌলিক সংখ্যা সেটা 7, 7 এর পরে যে মৌলিক সংখ্যা সেটা কিন্তু 11, এবং 11 এর পরে যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 13। তো আমি যদি এখানে 9 লিখতাম, 9 কি মৌলিক সংখ্যা? না, 9 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যা হলে অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে এবং সিরিয়াল থাকতে হবে। যদি আমি এখানে কোনোভাবে আমি 7টাকে মিশে দিই, যদি 7 না থাকে তাহলে এটাকে আর স্বাভাবিক সংখ্যা হবে? হবে না, কারণ এখানে সিরিয়াল নেই। আমরা জানি যে মৌলিক সংখ্যা ঠিক আছে, 5 এর পরে তো 7 হওয়ার কথা, 7 কি আছে? নাই। ওই যে বলছিলাম যে একটা মানুষের যদি হাত না থাকে বা সে চোখে না দেখে তাহলে কিন্তু তাকে স্বাভাবিক মানুষ বলা হয় না। ঠিক একইভাবে এই জায়গাতে একটা সংখ্যা যদি সিরিয়ালটা না থাকে, একটা সংখ্যা যদি অনেকগুলো সংখ্যা যদি ধারাবাহিকতা না থাকে এবং সেই সংখ্যাগুলো যদি কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে চলে তাহলে সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তো আশা করি আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা অর্জন করছি। স্বাভাবিক সংখ্যা ইংরেজিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার।
NATURAL, ন্যাচারাল নাম্বার। আমাদের ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক, এবং নাম্বার মানে সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারালের যে এনটা আছে, এই এন দিয়ে কিন্তু স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়? বড় হাতের এন দিয়ে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর ছেলের অধ্যায়টা আমরা পড়বো, তখন অবশ্যই আমাদের এই জিনিসগুলো লাগবে যে স্বাভাবিক সংখ্যাকে অবশ্যই বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে বাস্তব সংখ্যাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার ইংরেজি রিয়েল, সেই রিয়েলের আরটা দিয়ে আমরা বাস্তব সংখ্যাকে প্রকাশ করি। তো এখন আমাদের জানতে হবে পূর্ণ সংখ্যাটা আসলে কি জিনিস। পূর্ণ সংখ্যা, তো আমরা এবার পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ কথাটার অর্থ কি জানি? আমরা যখনই পূর্ণ কথাটা আসে তখনই আমরা জানি পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। তো আমি যদি একটা সংখ্যা এখানে লিখি 2 লিখলাম, এটা কি পূর্ণ একটা সংখ্যা? হ্যাঁ অবশ্যই, 2 পুরোটাই তো লিখছি। আমি কি 2 অর্ধেক লিখছি? না, লিখিনি। তাহলে 2 পুরোটাই একটা সংখ্যা, তাহলে এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। আমি যদি 5 লিখি, এটা কি সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা, পুরোটাই আছে। আমি যদি লিখি 6 পূর্ণ সংখ্যা, আমি যদি লিখি 500 পূর্ণ সংখ্যা, আমি যদি লিখি -2 অবশ্যই পূর্ণ একটা সংখ্যা, পুরোটাই আছে। আমি যদি লিখি -3 এটাও পূর্ণ সংখ্যা, এটাও পুরোটাই আছে। তাহলে পূর্ণ সংখ্যা 9 কোনগুলো? আমি যদি এবার লিখি 2.5 2.5, তবে এটা কি পূর্ণ সংখ্যা হবে? না, এটা কোনোভাবেই পূর্ণ সংখ্যা হবে না। কারণ কি? 2.5 এই সংখ্যাটা 2ও না আবার 3ও না, 2 আর 3 এর মাঝামাঝি একটা সংখ্যা, মাঝের একটা সংখ্যা। তাহলে এটা কিন্তু পূর্ণ হলো না, কারণ পূর্ণ হতে হলে অবশ্যই পুরোটাই থাকতে হবে। এখানে কিন্তু পুরোটা নাই, এখানে কত আছে? 2.5, এটা 2ও না আবার 3ও না। তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা হলে আমাদের কি হবে? পুরো সংখ্যাটাই থাকতে হবে। তো আমরা পূর্ণ সংখ্যাটা আমরা জানি সবাই যে পূর্ণ সংখ্যার আগে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা সংখ্যাটিকে লিখতে পারি যে 0 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি, -1 -2 -3 -4 -5 ইত্যাদি। তাহলে আমি এখানে যে সংখ্যাগুলো লিখছি, এখানে শূন্য আছে এবং ধনাত্মক মানে আমরা কি বুঝি? ধনাত্মক মানে বুঝি আমরা পজিটিভ সংখ্যা, পজিটিভ প্লাস যেগুলো 1 2 3 4 5 6। ঠিক একইভাবে ঋণাত্মক মানে আমরা কি বুঝি? যেগুলো নেগেটিভ সংখ্যা, -1 -2 -3 -4 -5। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক যত সংখ্যা আছে, এরপরে বলতে বলতে আমাদের বয়স শেষ হয়ে যাবে, কোনো কিন্তু শেষ হবে না। সকল সংখ্যাকেই কিন্তু বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবং এই যে 1 থেকে যদি আমরা এই দিকে যাই, ডান দিকে যাই, পজিটিভ মানগুলো, এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা -1 থেকে এদিকে আসি, এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং মাঝের যে শূন্যটা আছে, এটার নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা।
এটা কিন্তু শূন্য কিন্তু নেগেটিভ নয়, শূন্য কিন্তু নেগেটিভ নয়, ওই জন্য এটার নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এটাকে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারি, তবে আমরা অবশ্যই এটাকে অঋণাত্মক সংখ্যাই বলবো। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে যদি আমরা ডান দিকে যাই, যত পজিটিভ সংখ্যা আছে সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যত নেগেটিভ সংখ্যা আছে সবগুলোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা আছে, তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যত দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা বাদ দিয়ে আর যত ধরনের সংখ্যা থাকবে সবগুলোই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হবে, দশমিক সংখ্যা ছাড়া। কারণ দশমিক থাকা মানে সংখ্যাটা কিন্তু আর পূর্ণ থাকলো না, ওটা কিন্তু অন্য একটা সংখ্যার অংশ হয়ে গেল, ঠিক আছে? তো আমরা দশমিক থাকলে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে না, দশমিক বাদ দিয়ে সব ধরনের সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হবে। তো আশা করি পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে। তো এখন আমরা শিখবো তো আরেকটা বিষয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংরেজি হচ্ছে ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা ইংরেজি হচ্ছে ইন্টিজার নাম্বার, কিন্তু পূর্ণ সংখ্যাকে কিন্তু আই দ্বারা প্রকাশ করা হয় না। আমরা দেখছি যে যদি যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, কারণ ন্যাচারাল নাম্বার, ন্যাচারালের এন। একইভাবে বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা, রিয়েল নাম্বার ওই জন্য আর দ্বারা। একইভাবে পূর্ণ সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করার কথা, কিন্তু আসলে আই দ্বারা প্রকাশ করা হয় না। কারণ একটাই, পূর্ণ সংখ্যার ইংরেজিটা আসলে এটা ইংরেজি, কিন্তু পূর্ণ সংখ্যা আরেকটা আমাদের জার্মান একটা ভাষা, ZARMAN, সাধারণত এটা হবে। তাহলে এই জার্মান ভাষা থেকে কিন্তু এই ইন্টিজার নাম্বারটা আছে, ওই জন্য পূর্ণ সংখ্যাকে এই জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। আমরা মনে রাখবো যে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা এবং বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা। তো আশা করি আমাদের পূর্ণ সংখ্যা সম্পর্কে, স্বাভাবিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা সম্পর্কে একটু ধারণা হচ্ছে। এখন আমরা শিখব ভগ্নাংশ সংখ্যা কি জিনিস। ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ মানে হচ্ছে ভাগের অংশ। ভগ্নাংশ মানে কি? ভাগের অংশ। তো আমরা ছোটবেলায় শিখছি যে ভাগের অংশ হলেই সেটাকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশের অনেক প্রকারভেদ আছে। আমরা জানি ভগ্নাংশ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। প্রচন্ড গরম আসছে, এত গরম। তো ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি এই ধরনের কোনো সংখ্যা থাকে p/q, অর্থাৎ উপরে একটা সংখ্যা যার নাম হচ্ছে ল এবং নিচে একটা সংখ্যা যার নাম হচ্ছে হ, এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলেই তাকে বলা হবে সাধারণ ভগ্নাংশ। অবশ্যই মনে রাখতে হবে যে উপরে একটা সংখ্যা থাকবে, মাঝখানে একটা ভাগ চিহ্ন থাকবে এবং নিচে আরেকটা সংখ্যা থাকবে, এরকম সংখ্যা হলে সেটা হবে সাধারণ ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশের যে উপরে যে সংখ্যাটা থাকে তার নাম হচ্ছে ল এবং নিচে যে সংখ্যাটা থাকে তার নাম হচ্ছে হ। তাহলে দশমিক সংখ্যা কি? দশমিক যে সকল সংখ্যায় দশমিক চিহ্ন ব্যবহার করা হয়। আমি যদি লিখি 2.5, 3.68, 4.967, এই যে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দশমিক চিহ্ন আছে। যদি দশমিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এই সংখ্যাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। কি বলা হবে? দশমিক ভগ্নাংশ। আসলে দশমিক চিহ্ন আছে বুঝলাম, কিন্তু এখানে তো ভাগ চিহ্ন নেই, কারণ আমরা যদি ভগ্নাংশ মানে ভাগের অংশ, এখানে ভাগ চিহ্ন থাকতে হবে। আসলে আমরা ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 6 বা প্রাইমারিতে আমরা শিখে আসছি যে দশমিক থাকা মানে কিন্তু এখানে অবশ্যই ভাগ চিহ্ন আছে।
বা ভাগ চিহ্নের মাধ্যমে এটা প্রকাশ করা যায় কিভাবে? আমরা যদি এখানে লিখি 2.5 এবং যদি আমরা একটা ভাগ চিহ্ন দিই তাহলে ভাগের কারণে কিন্তু আমরা এখানে এভাবে লিখতে পারি, এই দশমিকটা তুলে দিতে পারি এবং দশমিকের জন্য আমরা কি লিখতে পারি 1, এবং আমরা যদি দশমিকের পরে যে কটার সংখ্যা থাকে সে কটা কি দিতে হবে? শূন্য দিতে হবে। তাহলে আমরা কিন্তু এই সংখ্যাকে এইভাবে প্রকাশ করতে পারি। এই যে 25কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু আমাদের 2.5 আসে। তাহলে যতগুলো সংখ্যা, যত দশমিক সংখ্যা আছে, দশমিক চিহ্ন দ্বারা যত সংখ্যা আছে, যে সংখ্যাগুলোর মধ্যে দশমিক চিহ্ন থাকে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা দশমিক ভগ্নাংশের প্রকারভেদ জানবো এবং সাধারণ ভগ্নাংশেরও প্রকারভেদ জানবো। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা কি বলছি? তো প্রকৃত ভগ্নাংশ আমরা ছোটবেলায় পড়ে আছি যে সকল ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশের হর বড়, তো আমরা যদি এখানে লিখি 2/3 তাহলে আমাদের উপরের সংখ্যাটির নাম হচ্ছে লব এবং নিচের সংখ্যাটির নাম হচ্ছে হর। তাহলে এখানে অবশ্যই হরটা বড় আর লবটা ছোট। যদি এরকম হর বড় এবং লব ছোট হয় তাহলে তার নাম প্রকৃত ভগ্নাংশ। যদি এরকম হয় উপরে 3 নিচে 2, তাহলে এটা কিন্তু হরটা কিন্তু ছোট হয়ে গেল। তো হর যদি ছোট হয়, লব যদি বড় হয় তাহলে তার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত মানে কি? প্রকৃত মানে আমাদের মনে রাখতে হবে যে হর বড় অর্থাৎ নিচের সংখ্যাটা বড়। অপ্রকৃত মানে কি? এটার হর হচ্ছে ছোট। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ অনেকে এখানে অনেকে একটা ভুল ধারণা অনেকের মনের ভিতর আছে। মিশ্র ভগ্নাংশ আমরা জানি যে সকল ভগ্নাংশ বা যে সকল সংখ্যা সমস্ত আকারে থাকে। সমস্তটা কি জিনিস? এরকম একটা সংখ্যা 2 সমস্ত 3 এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এরকম থাকে 2 সমস্ত 2/3। এটা কিন্তু কখনোই মিশ্র ভগ্নাংশ হবে না। এটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ নয়। কারণ আমরা জানি মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা কি? প্রকৃত ভগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যা। অথবা আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যোগফলকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যোগফলকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কারণ আমরা অনেকেই আমাদের অনেকেই একটা ধারণা আছে, প্রায় আমরা সবাই এটা ভুল শিখছি বা আমরা ভুল জানছি, এটা যে আমরা হয়তো বা মনে করি যে এখানে যে 2টা সংখ্যা আছে, একটা 2 আর একটা হচ্ছে 3-এর 2, এই 2টা সংখ্যার মধ্যে কোনো চিহ্ন নেই। তো আমরা জানি 2টা সংখ্যার মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন থাকবে। তো আসলে এখানে কি গুণ চিহ্ন আছে? না, নেই। কারণ কি? কারণটা দেখে আমরা এটা যদি ভেঙে দেখি তো আমরা এটা কিভাবে ভাঙবো? আমরা সমস্ত ভেঙে দেখি এর আগে ক্লাস 5-এ যে 3 দুগুণে 6 আর 2 8, আমি এসে কত 3। তাহলে এটা ভেঙে দেখলে কিন্তু এরকম হবে। এখানে যদি গুণ থাকতো এখানে যদি গুণ থাকতো তাহলে কি হবে? তাহলে আমরা জানি গুণ থাকলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমরা উপরে কি লিখতাম? 2 দুগুণে 4 এবং নিচে 3 যদি এই 2টা সংখ্যার মধ্যে গুণ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা কিভাবে লিখতাম? 4/3। কিন্তু আসলে সমস্ত ভাঙালে কি এটা আসে? না, এটা আসে না। সমস্ত ভাঙালে আমাদের আসে। এটা কিভাবে আসলো? এবার এটা আমি দেখাচ্ছি এটা কিভাবে আসলো। আমরা যদি এভাবে লিখি 2 +
2/3 আমাদের এভাবে লিখি, তাহলে কি হয়? আমরা জানি 3 আর 1 লসাগু কত হয়? 3। ভগ্নাংশের যোগ করলে আমরা অবশ্যই লসাগু করতে হবে। এবং আমাদের নিয়ম কি? এই যে হরটা আছে, হরটা দিয়ে আমাদের অবশ্যই লসাগুকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো 1 দিয়ে 3 ভাগ করলে কত হয়? 3 হয়। এবং 3 আর 2 গুণ করলে হয় 6। মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। একইভাবে 3 দিয়ে 3 ভাগ করলে হয় 1, 2 আর 1 গুণ করলে হয়, তাহলে কি আসলো? 8/3। তো আমরা যদি এখানে যোগ চিহ্ন না ধরে আমরা যদি এখানে বলি যেখানে গুণ চিহ্ন আছে, তাহলে কিন্তু সেটা ভুল, কারণ গুণ থাকলে অ্যান্সারটা আসতো এইরকম। কিন্তু আমরা যখন একটা মিশ্র ভগ্নাংশকে, একটা সমষ্টিকে যদি আমরা ভেঙে লিখি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এইরকম কিন্তু হয় যে 3 দুগুণে 6 আর 2 8। তাহলে আমরা এটা বুঝলাম আসলে এখানে গুণ চিহ্ন নাই। আমরা জানি যে মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে, কিন্তু সেটা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে নয়। এখানে কোনো চিহ্ন নাই মানে যে গুণ আছে তা না, এখানে অবশ্যই যোগ চিহ্ন আছে। কোন চিহ্ন আছে? অবশ্যই যোগ চিহ্ন আছে। যদি আমরা এইভাবে যোগ করি তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা এই অ্যান্সারের সাথে মিলে যাবে। আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যে যোগফল, সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অবশ্যই পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যোগফল হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে লিখি যে এখানে লিখি যে আমরা যদি 2 সমস্ত 4-এর 3 লিখি, তাহলে এটা কিন্তু আর আমাদের মিশ্র ভগ্নাংশ হবে না। কারণ কি? কারণ আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এখানে তো আমাদের প্রকৃত ভগ্নাংশ নেই, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। এর হরটা কিন্তু ছোট এবং লবটা কিন্তু বড়, তাহলে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার যোগফল। তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ হবে? অবশ্যই হবে না। পূর্ণ সংখ্যা হতে হলে অবশ্যই মিশ্র ভগ্নাংশ হতে হলে অবশ্যই পূর্ণ সংখ্যা থাকতে হবে এবং তার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে। প্রকৃত ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যোগফলকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে অনেক গরম, আমি চেষ্টা করছিলাম যে আজকে ভগ্নাংশ সংখ্যা পুরোটা শেষ করব, পাশাপাশি মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করবো, কিন্তু গরমের কারণে আর হলো না। অবশ্যই পরের ভিডিওতে আমি ভগ্নাংশ সংখ্যার বাকি অংশটা দশমিক ভগ্নাংশ এবং মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হবে। পরের ভিডিও দেখার জন্য সবার প্রতি আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।